আচ্ছা, পৃথিবীর ভৌগোলিক পরিচিতি। আজকে আমরা মেইনলি মহাসাগরগুলো সম্পর্কে জানবো। মহাসাগরগুলো সম্পর্কে জানবো, সাগর সম্পর্কে জানবো, প্রণালী, নদ নদী, পাহাড়, পর্বত, সীমারেখা, এগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখানে দেখি আমরা জানি পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। উল্লেখযোগ্য হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং অ্যান্টার্কটিক মহাসাগর। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা সাগর, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর। প্রশান্ত মহাসাগরকে আমরা জানি পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হিসেবে। এটার দুটো ডাইমেনশন আছে, অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের আহ মধ্যে যে সাগরটা সবচেয়ে বেশি বিস্তৃত সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং একই সাথে আমরা জানি এই যে মারিয়ানা ট্রেন্স হচ্ছে পৃথিবীর যে জলভাগ রয়েছে এখানে সবচেয়ে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেন্স। এটি প্রায় 11,033 মিটার বা 36,199 ফুট গভীরতায়। তাহলে এই যে মারিয়ানা ট্রেন্স সেটার কারণে এটি গভীরতম মহাসাগর। মারিয়ানা ট্রেঞ্চের কারণে এটি গভীরতম মহাসাগর। আর এই মহাসাগরটা আমরা যদি দেখি যে আহ, এশিয়ার, এটা যদি আমরা এশিয়ার পূর্ব দিক চিন্তা করি, এশিয়ার পূর্ব দিক, এরপরে এ পাশে হচ্ছে আমেরিকা, এটা পূর্ব দিক, এবং এ পাশে হচ্ছে, সরি, এ পাশে হচ্ছে আমেরিকা। তাহলে এটা অনেকাংশেই একটা ত্রিভুজ আকৃতির। একটু পরে আমরা যাব আমরা যখন রিং অফ ফায়ার দেখব তখন আমরা এই যে এটি যে বৃহৎ ত্রিভুজ আকারের একটা আহ, মহাসাগর, এটা সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, তাহলে প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমাদের বেসিক কয়টা আইডিয়া জানতে হবে। আচ্ছা, আহ টুম্পা সমাদ্দার আপনি বলেছেন সাধারণ জ্ঞানের কোন বইটি ভালো। আপনারা জর্জের অ্যাম্ফিথিটা নিতে পারেন, এই বইটা মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে প্রশান্ত মহাসাগর সম্পর্কে বেসিক তিনটা আইডিয়া হচ্ছে এটি পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। দেন হচ্ছে আকৃতিতে এটি বৃহদাকার ত্রিভুজের মতো। মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, এবং এই মারিয়ানা ট্রেঞ্চের যে গভীরতা এটি হচ্ছে 11,033 মিটার অথবা 36,199 ফুট। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের একটা অংশ যেটা অস্ট্রেলিয়ার পাশে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের আন্ডারে যে সাগরগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেরিং সাগর। আহ, আমরা জানি এই যে রাশিয়ার যে শেষ মাথা এবং আমেরিকার শুরু, এই আমেরিকার এই অংশটার নাম হচ্ছে আলাস্কা, যেটা আমেরিকা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। এখানে উত্তর, এখানে আর্কটিক মহাসাগর এবং বেরিং সাগর রয়েছে। এই বেরিং সাগর এবং আর্কটিক সাগরের মাঝখানে হচ্ছে বেরিং প্রণালী। এটা হচ্ছে বেরিং সাগর। এই বেরিং সাগরটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। ইন্দোনেশিয়ার সাথে যে সাগরটা রয়েছে সেটা হচ্ছে জাভা সাগর। আর চীনের পূর্ব দিকে, দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে যে সাগরটা রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ চীন সাগর। আর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে যে সাগরটা আছে সেগুলো হচ্ছে পিত সাগর। এখন প্রশ্ন কিভাবে আসতে পারে, এগুলো তো আমাদেরকে অ্যাভারেজে মুখস্থ করলে হবে না। প্রশ্ন যেটা আসতে পারে, বেরিং সাগর কোন মহাসাগরের অংশ, অথবা জাভা সাগর কোন মহাসাগরের অংশ, দক্ষিণ চীন সাগর কোন সাগরের অংশ, অথবা পিত সাগর কোন মহাসাগরের অংশ। এখন এভাবে নাম মুখস্থ করলেও হবে না, আমাদেরকে মানচিত্রে দেখতে হবে, এরপরে আমরা মানচিত্রে এই সাগরগুলোকে দেখব। প্রশান্ত মহাসাগরের একটা অংশ হচ্ছে গ্রেট ব্যারিয়ার দ্বীপ, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার পাশে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর, যেমন সেন্ট মার্টিন একটা প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ, তেমনি গ্রেট ব্যারিয়ার রিফও একটা প্রবাল দ্বীপ, তবে এটি পৃথিবীর বৃহত্তম। এবং এই বৃহত্তম প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ যেটা, সেটা প্রশান্ত মহাসাগরের অংশ।
আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, এই অস্ট্রেলিয়া মহাদেশের এই পাশে যে একটা রিপ রয়েছে, রিপ মানে হচ্ছে আহ, পানির অল্প গভীরতায় অবস্থিত হচ্ছে আন্ডার আন্ডার ওয়াটার, যেটাকে আমরা বলি আন্ডার ওয়াটার দ্বীপ। দ্বীপ ইংরেজি কি? আইল্যান্ড, আন্ডার ওয়াটার আইল্যান্ড, যেটা হচ্ছে প্রবাল বা শৈবাল দিয়ে, প্রবাল দিয়ে তৈরি। প্রবাল এক ধরনের জীব যেটা শৈবালগুলো মরে প্রবাল হয়ে যায়। তাহলে সেন্ট মার্টিনের প্রকৃতির আরেকটা দ্বীপ বা দ্বীপ, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অংশে অবস্থিত, এটা অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অংশে অবস্থিত, এটাই হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ এবং এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের অংশ। এই গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় 2300 কিলোমিটার দীর্ঘ, এটার দৈর্ঘ্য প্রায় 2300 কিলোমিটার, এবং এটি প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বে, অর্থাৎ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে প্রশান্ত মহাসাগরের অংশ। এটাকে বলা হচ্ছে কোরাল সি, অর্থাৎ এইখানে যে সাগরটা আছে এটার নাম হচ্ছে প্রবাল সাগর। এই প্রবাল সাগরেরই একটা অংশ হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এটি অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটাকে আমরা এই জন্য আলোচনা করি কারণ এখানে প্রায় 400 প্রজাতির প্রবাল এবং প্রায় 1500 প্রজাতির মাছের সন্ধান বা মাছ রয়েছে, মাছের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে প্রশান্ত মহাসাগরটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির, বৃহৎ ত্রিভুজ আকৃতির আহ, মহাসাগর। এখন এটা যদি এভাবে চিন্তা করি, এটা যদি এভাবে চিন্তা করি, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির এবং বৃহৎ ত্রিভুজ আকৃতির। সুতরাং যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন মহাসাগরটি বৃহৎ ত্রিভুজ আকৃতির, উত্তর হবে প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এখন দেখেন, এই প্রশান্ত মহাসাগরকে আমরা রিং অফ ফায়ার নামে ডাকি। রিং অফ ফায়ার মানে হচ্ছে আহ যেটাকে যদি বাংলায় বলি যে আগুনের কুণ্ডলীর চক্র। যেমন এই যে রেড লাইনগুলো আছে, এখানে কিন্তু টেকটনিক ফল্ট আছে, মানে দুটো টেকটনিক প্লেটের মাঝখানে যে ফল্ট, এই ফল্ট গুলো হচ্ছে এই অংশে অবস্থিত। এই কারণে দেখা যাচ্ছে যে এই জাপানের উপরে এই টেকটনিক ফল্টের কারণে জাপানে প্রায় ভূমিকম্প অনুভূত হয়, কারণ জাপান একটা টেকটনিক প্লেটের উপরে আছে। এখন এটা যখন এই মুখগুলো যখন ইন্ডাকশন বা ভেতর দিকে চাপ দেয়, তখন এক ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে এটা এই যে এখানে আপনারা দেখবেন, যদি ক্লোজলি দেখেন, এখানে স্টার স্টার করে একটা রেড স্টার আছে, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা হচ্ছে আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, অর্থাৎ এগুলো দিয়ে লাভা বের হয়। অর্থাৎ এই প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটা এতটাই হচ্ছে অগ্নুৎপাতমুখী এবং এতটাই অভ্যন্তরীণ টেকটনিক প্লেটের পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার বা আগুনের বলয়। আচ্ছা, আপনার পাশে এখানে লেখা আছে, এখানে যদি খেয়াল করেন, রিং অফ ফায়ার বা আগুনের বলয় হলো প্রশান্ত মহাসাগরের কিনারে অবস্থিত একটি অঞ্চল যেখানে প্রচুর আগ্নেয়গিরির রক্তপাত এবং ভূমিকম্প হয়। অলরেডি আমরা জানি জাপানে প্রচুর ভূমিকম্প হয় এবং 2004 সালে জাপানে সুনামি হয়। এই অঞ্চলে পৃথিবীর প্রায় এবং 2009 সালে ফুকুশিমা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি আক্রান্ত হয় 2009 সালে। আচ্ছা, এর আগে হয় সুনামি। এই অঞ্চলে পৃথিবীতে প্রায় 75% আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং 90% ভূমিকম্পের ঘটনা ঘটে। তাহলে এই দুটো কারণে মূলত এই যে আহ, ত্রিকোণাকৃতি যে শেপড যে এরিয়াটা রয়েছে, এটাকে আমরা বলি রিং অফ ফায়ার। আচ্ছা, ওকে, আমরা যদি এক নজরে পৃথিবীর আহ, সবগুলো আহ, আহ, মহাসাগরগুলো এখানে দেখতে চাই, আমরা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ, বা আমি পি দিয়ে লিখি, এটা প্রশান্ত মহাসাগরের অংশ। আর এই যে আফ্রিকা মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে যে সাগরটা, এটাকে আমরা বলি আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরটা, এই যে এখানে যে রেখাটা চলে গেছে, যেটাকে আমরা বলি নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার নিচেরটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, এবং উত্তরেরটা হচ্ছে, উপরের অংশটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর।
তাহলে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক পার্থক্য হয়েছে এখানে যে বিষুবরেখা চলে গেছে বা নিরক্ষরেখা চলে গেছে বা সমরেখা চলে গেছে। তাহলে আমরা আটলান্টিক মহাসাগরকে আমরা আফ্রিকা এবং ইউরোপ থেকে শুরু করে ইউরোপের পশ্চিম দিকে এবং আমেরিকা মহাদেশের আমেরিকা মহাদেশের পূর্ব দিকে যে সাগরটা আছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এরপরে আমরা দেখি আর একটু ক্লোজলি দেখি যে কথাটা অলরেডি আমরা বলছি যে আটলান্টিকের বিভাজন আমরা কিভাবে করি। এটা হচ্ছে সেই আহ বিষুবরেখা বা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরের অংশটা হচ্ছে নর্থ আটলান্টিক আর নিচেটা হচ্ছে সাউথ আটলান্টিক। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের একটা দুটো গুরুত্বপূর্ণ অংশ আছে। আমরা এর আগে যখন প্রশান্ত মহাসাগর পড়েছি সেখানে পড়েছি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তেমনি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। ট্রেঞ্চ মানে হচ্ছে গভীর খাদ। এইখানে লম্বা যে খাদ আছে, যেমন বঙ্গোপসাগরের যে লম্বা খাদ সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি আহ সোয়াচ অফ নো গ্রাউন্ড। ঠিক আছে, সোয়াচ অফ নো গ্রাউন্ড। আচ্ছা, আর এই আটলান্টিক মহাসাগরের বিশেষ করে ক্যারিবিয়ান অঞ্চলে আহ, ডমিনিকান রিপাবলিকের পাশে পুয়ের্তো রিকোর পাশে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোটা আমরা আরেকভাবে চিনতে পারবো যখন আমরা বারমুডা ট্রায়াঙ্গেল পড়বো। তখন দেখবো এই যে হচ্ছে আমেরিকার ফ্লোরিডা, এটা হচ্ছে বারমুডা এবং এটা হচ্ছে সেই পুয়ের্তো রিকো। এই ট্রায়াঙ্গেলের মাঝখানে সবকিছু হারিয়ে যায়, জাহাজ বিমান প্রাকৃতিক কারণে হারিয়ে যায়, এই জন্য এটাকে বলছে বারমুডা ট্রায়াঙ্গেল। তাহলে যদি বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেলটা কোন মহাসাগরের অংশ, তাহলে এটি আটলান্টিক মহাসাগরের অংশ। আবার যদি প্রশ্ন করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল, আচ্ছা, আবার যদি প্রশ্ন করা হয় পুয়ের্তো রিকো ট্রেঞ্চ কোথায়, এটি হচ্ছে মধ্য আমেরিকায় পুয়ের্তো রিকোর পাশে এবং এটি হচ্ছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান। ওকে, এরপরে আমরা যদি দেখি আহ, যদিও এটার নাম সাগর, কিন্তু আহ, এটা ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগরের সাথেই বা এটা একটা অংশ, অর্থাৎ ভূমধ্য সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি অংশ। আমরা সাগরকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ সাগর আর একটা হচ্ছে ওপেন সি বা খোলা সাগর। অভ্যন্তরীণ সাগর হচ্ছে, যেমন আমরা যদি বলি কাস্পিয়ান সাগর, এই সাগরের সাথে কিন্তু অন্য কোনো সাগরের সাথে কোনো সংযোগ নেই, কিন্তু আমরা এটাকে কেন সাগর বলি? কারণ এটার পানি হচ্ছে লোনা। ঠিক আছে, লোনা পানির বৃহৎ জলরাশিকে আমরা সাগর বলি। যেমন এখানে ভূমধ্য সাগর, পৃথিবীর যে মানচিত্রটা যখন একক মহাবিশ্ব বা যেটাকে আমরা বলি প্যানজিয়া ছিল, তখন পৃথিবীর একমাত্র মহাসাগর ছিল ভূমধ্য সাগর। পরে এটা পৃথিবীর টেকটনিক প্লেটের সংকোচনের কারণে এটা আজকে এমন একটা অবস্থান নিয়েছে, এটা কিন্তু এখন আর মহাসাগর নাই, এটা সাগরের রূপ নিয়েছে। এই ভূমধ্যসাগরটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে বর্তমান যে জিওপলিটিক্যাল ইভেন্টগুলো রয়েছে সে কারণে ভূমধ্যসাগরটা ইম্পর্টেন্ট। কারণ এই ভূমধ্যসাগরের পাড়েই হচ্ছে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন লেবানন সিরিয়া, তুরস্ক, মিশর, এই দেশগুলো অবস্থিত। আস- আচ্ছা, আশা করি আপনারা এই চিত্রটা দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে যদি বলা হয় ভেনিস কোথায়, ভেনিস হচ্ছে ভূমধ্য সাগরের উত্তর দিকে অবস্থিত ইতালির একটা জায়গার নাম হচ্ছে ভেনিস। জেনোয়া, ইতালির একটা অংশের নাম হচ্ছে জেনোয়া। তারপর হচ্ছে নেপলস, সিসিলি। তাহলে এই যে যদি বলা হয় ভেনিস কোথায়, জেনোয়া কোথায়, নেপলস কোথায়, সিসিলি কোথায়, ঠিক আছে। আর এখানে এখানে আরেকটা দ্বীপ আছে কর্সিকা, এটা আমরা পরে যাব। তাহলে মনে রাখবেন দুটো দ্বীপ আমাদেরকে কনফিউজ করবে। একটা হচ্ছে আমি এখানে লিখি, একটা হচ্ছে সিসিলি, একটা হচ্ছে সিসিলি, একটা হচ্ছে সিসিলিস। এই দুটো নাম আমাদেরকে কনফিউজ করবে। সিসিলি হচ্ছে এই ভূমধ্যসাগরে
ইতালির অন্তর্গত একটা দ্বীপ সিসিলি, আর সিসিলিস একটা রাষ্ট্র যেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে মাদাগাস্কারের সাথে। তাহলে এখানে আমরা শুরু থেকে যদি দেখি, ভেনিস হচ্ছে ভূমধ্যসাগরের উত্তর পাশে অবস্থিত একটা শহর, সেটা ইতালির। জেনোয়া, সেটাও ইতালির একটা শহর। এরপরে হচ্ছে নেপলস এবং সিসিলি। এরপরে আমরা দেখি ফ্রান্সের একটা শহরের নাম হচ্ছে মার্সিলিস। এখন প্রশ্ন আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ বন্দর মার্সিলিস, ফ্রান্সের বন্দর। আবার হচ্ছে ভার্সেলোনা, আমরা তো নিশ্চয়ই ভার্সেলোনার কথা জানি, স্পেনের একটা জনপ্রিয় ফুটবল ক্লাব। তো এই ভার্সেলোনাটা কোথায়? ভার্সেলোনাটা কিন্তু হচ্ছে ভূমধ্যসাগরের পশ্চিম পারে। ভার্সেলোনা মার্সিলিস, মার্সিলিস হয়তো হয়তো সম্পর্কে আমাদের কারো হয়তো অত ধারণা নাই, কিন্তু এতটুকু জানবো যে মার্সিলিসটা হচ্ছে ভূমধ্যসাগরের তীরে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর টুম্পা কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা আহ ভূমধ্যসাগরের উত্তর দিকে কোন কোন জায়গা রয়েছে, ভূমধ্যসাগরের পশ্চিম দিকে কোন কোন জায়গা রয়েছে, এটা দেখলাম। এরপরে আমরা আসি, মানে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির যে ঘটনা, সেই ঘটনাগুলোতে এই যে তুরস্কের ইস্কান্দারুন, এটা তুরস্কের একটা গুরুত্বপূর্ণ বন্দর। ইস্কান্দারুন, পরীক্ষা প্রশ্ন আসে, ইস্কান্দারুন বন্দরটা কোথায়? এটা হচ্ছে তুরস্কে। এরপরে হচ্ছে লাটভিয়া, সরি লাটাকিয়া। লাটাকিয়া হচ্ছে সিরিয়ার একটা বন্দর হচ্ছে লাটাকিয়া। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে ভূমধ্যসাগরের আহ, কোন পারে কোন দেশগুলো রয়েছে সেটা আমরা দেখতেছিলাম। প্রথমে আমরা দেখেছি সেটা হচ্ছে উত্তর প্রান্তের দেশগুলো বা স্থানগুলো, এরপরে আমরা দেখেছি পশ্চিম প্রান্তের। এরপরে আমরা আহ, দেখেছি হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিকের। ইস্কান্দারনটা হচ্ছে তুরস্কের একটা বন্দর। লাটাকিয়া হচ্ছে সিরিয়ার একটা সমুদ্র বন্দর। আহ, তারপর হচ্ছে বৈরুত, বৈরুতটা হচ্ছে লিবিয়াতে। বৈরুত লেবাননে হচ্ছে বৈরুত। তারপর হচ্ছে হাইফা, এই মুহূর্তে ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হচ্ছে হাইফা। হাইফাটা হচ্ছে এই যে ভূমধ্যসাগরের পূর্ব দিকে। পোর্ট সৈয়দ,
এইটা হচ্ছে পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দটা হচ্ছে মিশরের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যেটা সুয়েজ খালের মাথায় অবস্থিত। এখানে মিশরের আরেকটা সমুদ্র নগরী, তার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া, এবং হচ্ছে বেনগাজি। বেনগাজি, তাহলে এখানে অনেকগুলো শহর যেগুলো মোরলেস ভূমধ্যসাগরের আশেপাশে অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা দেখি আটলান্টিক মহাসাগর, যেগুলো দেখেছি আমরা, এগুলো এখানে সম্পর্কে কি কি বলা আছে। এখানে দেখি বলা হচ্ছে আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের পশ্চিমে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ এবং আফ্রিকা, এটা অলরেডি আমরা দেখেছি। এর গভীরতম স্থান হচ্ছে পুয়ের্তো রিকো, যেটার গভীরতা হচ্ছে 8,376 মিটার অথবা 27,480 ফিট। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আটলান্টিক মহাসাগর আছে, এই মহাসাগরের অন্তর্গত কোন কোন সাগর রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি দেখি বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরটা আটলান্টিক মহাসাগরের অন্তর্গত। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া বাল্টিক সাগরের তীরবর্তী তিনটা দেশ। ভূমধ্য সাগর নিয়ে আমরা এইমাত্র আলোচনা করেছি। ক্যারিবিয়ান সাগর, সেটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল যেখানে অবস্থিত। মর্মর সাগর, মর্মর সাগরটা কোথায়? হুম, এটা হচ্ছে মর্মর সাগর। এটা হচ্ছে মর্মর সাগর, ঠিক আছে। এটা হচ্ছে কৃষ্ণ সাগর। এটা হচ্ছে এইজিয়ান সাগর। এটা হচ্ছে কৃষ্ণ সাগর, এটা হচ্ছে মর্মর সাগর, এটা হচ্ছে এজিয়ান সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর। এই সবগুলো সাগরই কিন্তু আটলান্টিক মহাসাগরের অন্তর্গত, ঠিক আছে। ওকে, মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগরটা কোথায়? যদি আমরা এখানে চিন্তা করি, না মেক্সিকো উপসাগর, ওকে, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। এটা হচ্ছে মেক্সিকো উপসাগর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি ভারত মহাসাগর। তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের গভীরতম স্থান স্থান হচ্ছে সুন্দর ট্রেন্স। তাহলে এই পর্যন্ত আমরা তিনটা মহাসাগরের গভীরতম স্থান দেখলাম। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, আর আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে আহ পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, অ্যান্ড ভারত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে সুন্দর ট্রেঞ্চ। আর ভারত মহাসাগরের অন্তর্গত যে সাগরগুলো রয়েছে, একটা হচ্ছে আন্দামান সাগর, আহ আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর এবং অ্যাডেন উপসাগর। আমরা এগুলো পরবর্তীতে চিত্রে দেখব। আচ্ছা, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইটেড এরিয়াটা আছে, এই লাইটেড এরিয়াটা হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর, এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ উপকূল, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল। অর্থাৎ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল এবং দক্ষিণ আফ্রিকার এটা যে উত্তমাশা অন্তরীপ আছে, এই উত্তমাশা অন্তরীপের এখানেই বরাবর নিচের পর্যন্ত। আর এখান থেকেই মূলত, যেখানে আরব ভারত মহাসাগর শেষ, সেখান থেকেই মূলত যেটাকে আমরা বলি অ্যান্টার্কটিক মহাসাগর, অ্যান্টার্কটিক ওশেন, সেটা শুরু, বা দক্ষিণ মহাসাগর এটা শুরু। তাহলে ইন্ডিয়ান ওশেনের এখানে গুরুত্বপূর্ণ সাগর, যেমন এখানে হচ্ছে আন্দামান সাগর, আর এই পুরাটা হচ্ছে আরব সাগর। এই পুরাটা হচ্ছে আরব সাগর, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে জাভা সাগর। গুরুত্বপূর্ণ এই সাগরগুলো হচ্ছে ভারত মহাসাগরের অন্তর্গত। আচ্ছা, এখন খুব ক্লোজলি যদি দেখি ভারত মহাসাগরের অন্তর্গত গুরুত্বপূর্ণ যে স্থান, সেগুলো কি কি। এই হচ্ছে ভারত মহাসাগর। আমরা যদি চিন্তা করি, আমাদের বঙ্গোপসাগরও কিন্তু ভারত মহাসাগরের একটা অংশ। বঙ্গোপসাগরের পরে, যেমন এটা কিন্তু বঙ্গোপসাগরের সীমানা, একটু পর্যন্ত বঙ্গোপসাগরের সীমানা। এবং এই বঙ্গোপসাগরের মধ্যেই আরেকটা, এই পাশে একটা সাগর আছে, সেটা হচ্ছে আন্দামান সাগর। আর এখানে আন্দামান সাগর, আন্দামান সাগরের এখানে দুটো দ্বীপপুঞ্জ আছে, একটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ, একটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। একসাথে বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা যদি একটু আগায় আসি, তা হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, এরপরে হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।
দেখেন এই সবগুলো দ্বীপই কিন্তু হচ্ছে ভারত মহাসাগরের অন্তর্গত, আর এই অংশটা কিন্তু আবার হচ্ছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ ইন্দোনেশিয়ার, আমি যদি চিন্তা করি ইন্দোনেশিয়ার আহ উত্তর দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর ইন্দোনেশিয়ার দক্ষিণ দিকে হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, এখানে দুটো প্রণালী আছে, একটা হচ্ছে মালাক্কা প্রণালী আর একটা হচ্ছে সুন্দা প্রণালী। যেমন এখানে হচ্ছে মালাক্কা প্রণালী, যেমন আমি যদি ভারত মহাসাগর থেকে আহ প্রশান্ত মহাসাগরে বা দক্ষিণ চীন সাগর, এটা দক্ষিণ চীন সাগর, যেমন একটু আগে বলেছি দক্ষিণ চীন সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। আমি যদি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর বা দক্ষিণ চীন সাগর যেতে চাই, তাহলে সব আমাকে যে প্রণালীটা পার হতে হবে সেটা হচ্ছে মালাক্কা প্রণালী। অথবা আমি যদি এই দিক দিয়ে যাই, এখান দিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, তার নাম হচ্ছে সুন্দা প্রণালী। তাহলে এই অংশটাকে আমরা প্রণালী বলতেছি যখন যেটা দুটোকে অ্যাড করতেছে। জাভা দ্বীপ ভারত মহাসাগরের অন্তর্গত, বালি দ্বীপও ভারত মহাসাগরের অন্তর্গত। যেমন একটি আগে আমি যখন ভূমধ্যসাগর পড়িয়েছি, সেখানে আপনারা আমাকে আপনারা আপনারা শুনেছেন যে আমি বলেছি সিসিলি। সিসিলি, তাহলে সিসিলি হচ্ছে একটা দ্বীপ, যেটা হচ্ছে ইতালির অন্তর্গত। আর সিসেলিস, এটা একটা দেশ, যেটা হচ্ছে ভারত মহাসাগরে। এখানে একটা দ্বীপপুঞ্জ আছে, কমোরস দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার। মাদাগাস্কারকে নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে যে মাদাগাস্কার কোন মহাসাগরে অবস্থিত? দক্ষিণ, এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। মরিশাস, বিখ্যাত পর্যটন দ্বীপ মরিশাস। দিয়াগো গর্সিয়া, এখানে ব্রিটিশদের একটা দ্বীপ, ব্রিটিশদের এই দ্বীপটা মূলত ব্রিটিশদের দ্বীপ, তবে এটা বর্তমানে যুক্তরাজ্যকে সামরিক ঘাঁটির জন্য তৈরি দেওয়া হয়েছে। এই দিয়াগো গর্জিয়া হচ্ছে চাগোস দ্বীপপুঞ্জ। চাগোস দ্বীপপুঞ্জের অন্তর্গত একটি দ্বীপ হচ্ছে দিয়াগো দ্বীপ। মালদ্বীপ, অর্থাৎ মালদ্বীপের পরে আছে চাগোস দ্বীপপুঞ্জ অথবা দিয়াগো গর্জিয়া। এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, আরব সাগর, এডেন সাগর। বাবেল মালদ্বীপ প্রণালী, লোহিত সাগর। প্রশ্ন আসতে পারে বাবেল মন্দব প্রণালী কাকে যুক্ত করেছে? লোহিত সাগরের সাথে এডেন সাগরকে। আবার এখানে যে বর্তমানে যে হরমুজ প্রণালী ইরান নিয়ে যে যুদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে পারস্য উপসাগরের সাথে ওমান সাগর। তাহলে আমাদের জন্য ভারত মহাসাগর খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ঠিক আছে, আশা করি এই আলোচনাটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখি আর দুটো মহাসাগর আছে, একটা হচ্ছে দক্ষিণ মহাসাগর, যেটাকে আমরা বলি অ্যান্টার্কটিক ওশেন বা সাউদার্ন ওশেন, আর একটা হচ্ছে উত্তর মহাসাগর, যেটা হচ্ছে সবচেয়ে ছোট মহাসাগর। এরপরে আমরা সাগরের আলোচনা আসি, যদিও কিছু সাগরের আলোচনা হয়ে গেছে এখানে মোটামুটি। যেমন এটা হচ্ছে আন্দামান সি, এটা হচ্ছে আন্দামান সাগর, এটা হচ্ছে জাভা সাগর, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, এটা হচ্ছে পূর্ব চীন সাগর, এটা হচ্ছে পিত সাগর ইয়েলো সি, এটা হচ্ছে জাপান সাগর, এটা হচ্ছে ওস্টক সাগর, আহ ওকস্টক সাগর, এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে এডেন উপসাগর, এটা হচ্ছে এখানে একটা মৃত সাগর আছে, এটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা হচ্ছে কৃষ্ণ সাগর, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর, আর এটা হচ্ছে মেক্সিকো উপসাগর, অর্থাৎ গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে বাল্টিক সাগর। অর্থাৎ আপনাকে খুব বেশি সাগর পড়তে হবে না, এটা হচ্ছে কোরাল সি, প্রবাল সাগর। যেমন একটু আগে আমরা পড়িয়েছি যে গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু এই সাগরে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পৃথিবীর সব সাগর আমাদের পড়ার দরকার নাই। যেমন আমরা যদি এখান থেকে শুরু করি কোরাল সি, এরপরে আসে জাভা সাগর, এরপরে আসে আন্দামান সাগর, এখানে এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, পিত সাগর, জাপান সাগর, ওস্টক সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, আরব সাগর, অ্যাডেন উপসাগর। ঠিক আছে, আশা করি এগুলো আমরা স্পট করতে পারছি, মানে এটা আমরা মানে কি যে বলে ম্যাপে এটাকে স্পট করতে পারলাম, এটা আমাদের জন্য একটা শেখা। এরপরে আমরা আসি ভারত মহাসাগরের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আরব সাগর। এই আরব সাগর এর মানে সাগরের তীরবর্তী দেশ কোনগুলো? প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে মালদ্বীপ। প্রশ্ন আসতে পারে মালদ্বীপ কোন সাগরের তীরবর্তী দেশ বা কোন সাগরের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে আরব সাগর। ভারতের কোন দিকে আরব সাগর রয়েছে? ভারতের পশ্চিম দিকে আরব সাগর রয়েছে। পাকিস্তান কোন সাগরের
এখানে হচ্ছে পাকিস্তানের করাচি, তাহলে পাকিস্তানের করাচি বন্দরটা হচ্ছে আরব সাগর। আচ্ছা, এরপরে হচ্ছে ইরানের এখানে সংযোগ আছে, ওমানের আছে, ইয়েমেনের আছে, সোমালিয়ার আছে। এই সোমালিয়ার এখানে দস্যুতা হয়, সুতরাং এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে লাক্ষাদ্বীপ আছে। ঠিক আছে, সুতরাং আরব সাগরের তীরবর্তী দেশগুলো সম্পর্কে আমরা এখানে দেখলাম। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ উপসাগর। দেখেন এখানে অনেক সাগর থাকতে পারে, কিন্তু এগুলো আমরা আলোচনায় আনি নাই। কেন আনি নাই? যেগুলো আমাদের পরীক্ষার পারপথে খুবই গুরুত্বপূর্ণ, শুধু সেই আলোচনাগুলোই আমরা এখানে করব। ঠিক আছে, এখন এইটা হচ্ছে পারস্য উপসাগর। দেখেন গালফ মানে হচ্ছে উপসাগর, আর বেও মানেও উপসাগর। দেখেন বে, বি এ ওয়াই, বে মানে উপসাগর, জি ইউ এল এফ, গালফ মানে উপসাগর। এখন যে উপসাগরটার আকৃতি হচ্ছে এই রকম, যেমন বাংলাদেশে বঙ্গোপসাগর, তাহলে এটা হচ্ছে বে, এটা হচ্ছে বে। আর যে উপসাগরটা লিটারেলি চারদিক থেকেই হচ্ছে ভূমি দ্বারা বেষ্টিত এবং এক অংশ খোলা, যেমন মেক্সিকো উপসাগর, পার্সিয়ান উপসাগর। ঠিক আছে, তাহলে বে এবং গালফের মধ্যে পার্থক্য হচ্ছে বেটা কিছুটা ত্রিভুজাকৃতির হয়, এটা পানি, এটা পানি, আর দুই দিকে হচ্ছে স্থল। আর যদি প্রায় চারদিকে স্থল হয়, সামান্য এক অংশ খোলা থাকে, সেটাকে আমরা বলবো গালফ। আচ্ছা, এখন এখানে আমরা যেটা জানার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কোনগুলা? বর্তমানে যে ইরাকের সাথে, ইরানের সাথে অন্যান্য দেশগুলো যুদ্ধ হচ্ছে, মূলত অধিকাংশই ইসরায়েল বাদে, এটা হচ্ছে ইসরায়েল, ইসরায়েল বাদে বাকি অধিকাংশই হচ্ছে পারস্য উপসাগরের দেশ। যেমন ইরান সৌদি আরবে বোমা মারতেছে, কুয়েতে মারতেছে, বাহরাইনে মারতেছে, কাতারে মারতেছে, ইউনাইটেড আরব আমিরাতে মারতেছে, শুধু ওমানে মারতেছে না, আর ইরাকে মারতেছে না। তাহলে মোটামুটি এটা হচ্ছে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে এক ধরনের যুদ্ধ। তাহলে এটা সহজেই অনুমেয় যে পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কোনগুলো। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আগামী 1-2 মাসে যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদ দেখব। ওকে, প্রথমে হচ্ছে কাস্পিয়ান হ্রদ। কাস্পিয়ান সাগর বা হ্রদ একই জিনিস, এটা হচ্ছে এশিয়ার মধ্যে অবস্থিত, অবস্থান হচ্ছে রাশিয়া এবং কাজাখস্তানের মাঝামাঝি অবস্থিত। এটি একটি একটি লবণাক্ত পানির হ্রদ। প্রশ্ন আসতে পারে আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর হবে কাস্পিয়ান হ্রদ। এরপরে দেখেন ভিক্টোরিয়া, আহ আফ্রিকার নীল নদ এই ভিক্টোরিয়া নদী থেকে উৎপন্ন। এই ভিক্টোরিয়া হ্রদটা হচ্ছে, ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন। ভিক্টোরিয়া হ্রদটা হচ্ছে কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা এই অঞ্চলে বিস্তৃত, আর এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ। তাহলে দুটো জিনিস দেখলাম, যদি বলা হয় আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি, সেটা হবে ভিক্টোরিয়া হ্রদ। আর যদি বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি, সেটা হবে কাস্পিয়ান হ্রদ। আচ্ছা, এরপরে আসি বৈকাল হ্রদ। এটিও হচ্ছে রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত। সাইবেরিয়া কোথায়? এটা যদি হয় রাশিয়া, এটা যদি হয় রাশিয়া, এটা হচ্ছে মস্কো, যেটা ইউরোপের মধ্যে পড়ছে, আর এই অংশটা হচ্ছে সাইবেরিয়া। তো সাইবেরিয়ার এখানে একটা হ্রদ আছে, তার নাম হচ্ছে বৈকাল হ্রদ, আর এখানে একটা হ্রদ আছে, তার নাম হচ্ছে কাস্পিয়ান হ্রদ। আর কাস্পিয়ান হ্রদের এপাশে হচ্ছে কাজাখস্তান। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে মৃত সাগর, যেটা হচ্ছে জর্ডান এবং ইসরায়েলের মাঝখানে অবস্থিত, ডেড সি আমরা বলি। এটা হচ্ছে পৃথিবীর নিম্নতম জলাভূমি, অর্থাৎ পৃথিবীর যতগুলো ওয়াটার বডিজ আছে এর মধ্যে সবচেয়ে নিচে, যদি সমুদ্র পৃষ্ঠ থেকে চিন্তা করি, সবচেয়ে নিচে আছে মৃত সাগর বা ডেড সি। এই সাগরে কোনো বস্তু, এই সাগরে কোনো বস্তু ভেসে থাকে, এই এই সাগরে বস্তু ভেসে থাকার মূল কারণ হচ্ছে পানির ঘনত্ব, বা পানিতে এত বেশি লবণ, আপনি চাইলেও ওই সাগরে আপনি ডুবতে পারবেন না। ঠিক আছে, এন্ড দেন সবার শেষে আছে, সেটা হচ্ছে গ্রেট লেকস। গ্রেট লেকস বলতে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে বিস্তৃত 5টি হ্রদকে একসাথে বলা হচ্ছে গ্রেট লেকস। এই গ্রেট লেকস এর অন্তর্গত ছোট যে লেক গুলো হচ্ছে, একটা হচ্ছে সুপিরিয়র লেক, একটা হচ্ছে সুপিরিয়র লেক, হর্ন লেক,
মিশিগান, অন্টারিও এবং ইরি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে দ্বীপ। যেহেতু আমরা মহাসাগর, সাগর, এভাবে এভাবে আমরা আলোচনা করতেছি। ওকে, দ্বীপের মধ্যে যদি বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি, দেখেন এখানে আপনারা কিন্তু পৃথিবীর মহাসাগরগুলোকে আপনারা স্পট করতে পারতেছেন। যেমন এটা হচ্ছে প্যাসিফিক ওশান, এইটাও প্যাসিফিক ওশান যদি আমরা পৃথিবীকে গোলভাবে চিন্তা করি। আর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর যদি আমরা এখানে চিন্তা করি, এটা হচ্ছে নর্থ আটলান্টিক, সরি সাউথ আটলান্টিক, এবং এটা হচ্ছে নর্থ আটলান্টিক। এই নর্থ আটলান্টিক বা উত্তর আটলান্টিকেই আটলান্টিক মহাসাগরেই একটা দ্বীপ আছে উল্লেখযোগ্য এবং পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর দ্বীপটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এর দ্বীপটার মালিকানা হচ্ছে, এইখানে ছোট্ট একটা দেশ আছে তার নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের মালিকানায় এই বিশাল গ্রিনল্যান্ড আছে, যেটা বর্তমানে আমেরিকা এটাকে দখল করার পায়তারা করতেছে, সে কারণে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই গ্রিনল্যান্ড হচ্ছে আর্কটিক মহাসাগর, যেটাকে এই আমরা বলি আর্কটিক ওশেন, এবং আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এটি ডেনমার্কের কর্তৃক রয়েছে এবং এটির রাজধানী হচ্ছে লুক। খুবই ইম্পর্টেন্ট, রাজধানী হচ্ছে লুক। ওকে, এরপরে আমরা দেখি দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও দ্বীপ। এটা হচ্ছে আহ, ইন্দোনেশিয়ার আহ, একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বর্নিও দ্বীপে শুধু ইন্দোনেশিয়া না, মালয়েশিয়ার অংশ রয়েছে, ব্রুনেই, যেটার রাজধানী নাম হচ্ছে বন্দর সেরি বেগওয়ান, সেই ব্রুনেইটা রয়েছে। এই অংশটা হচ্ছে ব্রুনেই, এই দ্বীপটার। আর এই অংশটা হচ্ছে মালয়েশিয়া, আর এই অংশটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার এই অংশটাকে ডাকা হয় কালিমান্তান হিসাবে, কালিমান্তান হিসেবে। অর্থাৎ বর্নিও দ্বীপের প্রশ্ন আসতে পারে, বর্নিও দ্বীপের ইন্দোনেশিয়ার অংশ কি নামে পরিচিত? উত্তর হবে কালিমান্তান। এরপরে হচ্ছে 3 নাম্বার বৃহৎ দ্বীপ হচ্ছে নিউগিনি দ্বীপ। এই নিউগিনি দ্বীপের আপনারা মাঝখানে ডট 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 দেখতে পাচ্ছেন। তাহলে এই ডট 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 এর ইস্ট সাইড এবং এটা হচ্ছে ওয়েস্ট সাইড। ইস্ট সাইডটা হচ্ছে পাপুয়া নিউগিনি নামে দেশটা, আর ওয়েস্ট সাইড যেটা আছে, এবং এটা কিন্তু আমরা যদি বলি এশিয়া মহাদেশে পড়ে নাই, এশিয়া মহাদেশে শুধু এইটা পড়ছে, এটা ওশেনিয়া মহাদেশে পড়ছে, এটা ওশেনিয়া মহাদেশের অন্তর্গত। আর এটা হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত। এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে পাপুয়া প্রদেশ, এটা হচ্ছে পাপুয়া প্রদেশ, আর এটা হচ্ছে পশ্চিম পাপুয়া, এটা হচ্ছে পশ্চিম পাপুয়া। আর এটা হচ্ছে, এই বাকিটা হচ্ছে পাপুয়া প্রদেশ। এই দুটাই হচ্ছে ইন্দোনেশিয়ার অন্তর্গত। আর বাকি হচ্ছে, এটা হচ্ছে একটা স্বাধীন দেশ, নাম হচ্ছে পাপুয়া নিউগিনি। এরপরে 4 নাম্বার বৃহত্তম দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। এটা হচ্ছে সেই মাদাগাস্কার, আমরা এর আগে বলেছি যে মাদাগাস্কার কোন মহাসাগরে অবস্থিত। মাদাগাস্কারের এই পাশে আরেকটা দেশ আছে, নাম হচ্ছে সিসিলিস। ঠিক আছে, এই মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। এরপরে আসি বাফিন দ্বীপ। আমরা যদি কানাডার কথা চিন্তা করি, কানাডার বাফিন সাগরের এখানে একটা দ্বীপ আছে, সেটার নাম হচ্ছে বাফিন দ্বীপ। এই দ্বীপটাকে বলা হচ্ছে বাফিন দ্বীপ। এটা পৃথিবীর পঞ্চম বৃহত্তম দ্বীপ। এরপরে আমরা আসি, আমরা যদি সাগর মহাসাগর কেন্দ্রিক দ্বীপগুলোর অবস্থান চিন্তা করি, তাহলে প্রশান্ত মহাসাগরে যে গুরুত্বপূর্ণ দ্বীপগুলো আছে, এর মধ্যে হচ্ছে বর্নিও দ্বীপ। যেমন একটু আগে আমরা বলেছি যে আহ, ব্রুনাই, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মিলে হচ্ছে বর্নিও দ্বীপ। সেলিবিস, ইন্দোনেশিয়ারই আরেকটা দ্বীপ হচ্ছে সেলিবিস। দেন হচ্ছে কুরিল। আচ্ছা, সেলিবিসটা যদি দেখাই, আমরা একটু পেছনে যাব। আহ অনেক দূর আসতে হবে, তারপরও দেখাই। আচ্ছা, এখানে আসবো। এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, এই দ্বীপটার নাম হচ্ছে সেলিবিস দ্বীপ। এটার নাম হচ্ছে বর্নিও দ্বীপ।
এখানে আছে পশ্চিম পাপুয়া, পাপুয়া নিউ গিনি। ঠিক আছে। ওকে, তাহলে প্রশান্ত মহাসাগরের অন অ্যান অ্যাভারেজ যে দ্বীপগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বর্নিও, সেলিভিস, কুরিল দ্বীপপুঞ্জ, যেটা বর্তমানে রাশিয়ার মালিকানা রয়েছে এবং যার সাথে জাপানের দ্বন্দ্ব আছে এই কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে। সুতরাং কুরিল দ্বীপপুঞ্জ, সেলিভিস, বর্নিও এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। এছাড়া স্পার্টলি দ্বীপপুঞ্জ, যেটা দক্ষিণ মহাসাগরে দক্ষিণ চীন সাগরে অবস্থিত, এবং এটা নিয়েও কিন্তু চীনের প্রতিবেশী দেশের সাথে চীনের দ্বন্দ্ব রয়েছে, এবং এখানে একটা আছে 9 ডট লাইন। এর 9 ডট লাইন হচ্ছে চীনের সীমানা, সেলফ ডিক্লেয়ার্ড এরিয়া, সমুদ্র সীমানা, 9 ডট লাইন। আচ্ছা, এরপরে আমরা দেখি ভারত মহাসাগর। ভারত মহাসাগরের অন্তর্গত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো হচ্ছে মাদাগাস্কার, সুমাত্রা, যেটা ইন্দোনেশিয়ার অন্তর্গত, লাক্ষাদ্বীপ, যেটা ভারতের কেরালা রাজ্যের পশ্চিম দিকে বা ভারতের পশ্চিম দিকে আরব সাগরে অবস্থিত। ভারত মহাসাগরের একটা অংশ হচ্ছে বঙ্গোপসাগর, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এরপরে হচ্ছে আরব সাগর। আরব সাগর অন্তর্গত দ্বীপ হচ্ছে মালদ্বীপ, পারস্য উপসাগর, আবু মুসা, ইরান। ঠিক আছে, আবু মুসাটা ইম্পর্টেন্ট। আবু মুসা দ্বীপটা কার মালিকানা? এটা হরমুজ প্রণালীতে অবস্থিত আবু মুসা দ্বীপটা। এছাড়া আটলান্টিক মহাসাগরে রয়েছে ফকল্যান্ড, যেটা নিয়ে 1989 সালে আহ, আর্জেন্টিনার সাথে ব্রিটেনের যুদ্ধ হয়। এরপর হচ্ছে গ্রেট ব্রিটেন, সেন্ট হেলেনা, এই সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়। এবার হচ্ছে রোবেন দ্বীপে আহ, হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নির্বাসন দেওয়া হয়। এরপর হচ্ছে ভূমধ্যসাগর, সিসিলি, মাল্টা, কর্সিকা, এই কর্সিকাতে হচ্ছে আহ আহ, যেটাকে আমরা বলি নেপোলিয়নের জন্ম হচ্ছে কর্সিকায়, যেটা ফ্রান্সের আন্ডারে। ক্যারিবিয়ান সাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে কিউবা। আই থিঙ্ক এটাকে আপনাকে বারবার পড়তে হবে, একটা রিলেট করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা আসি এশিয়ার গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র। এশিয়ার মধ্যে আমরা তিনটা গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র দেখি। দ্বীপরাষ্ট্র বলতে আমরা ওই রাষ্ট্রগুলিকে বুঝি যে রাষ্ট্রটা মূলত সমুদ্রের মাঝখানে বিচ্ছিন্ন এবং অধিকাংশ দ্বীপ নিয়ে গঠিত। এশিয়া মহাদেশের তিনটা গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, জাপান এবং ফিলিপাইন। ইউরোপে হচ্ছে যুক্তরাজ্য, আফ্রিকার মাদাগাস্কার, সিসিলিস, উত্তর আমেরিকার কিউবা, হাইতি, তবে সবচেয়ে বেশি হচ্ছে ওশেনিয়া মহাদেশের। সবচেয়ে বড় হচ্ছে অস্ট্রেলিয়া, যেটাকে মনে করা হয় একটা মহাদেশ এবং একটা দেশ, একটা দেশই একটা মহাদেশ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। মেলানেশিয়া, ফিজি, ফিজির রাজধানী হচ্ছে সুবা। সলোমন দ্বীপপুঞ্জ, প্রশ্ন আসতে পারে সলোমন দ্বীপপুঞ্জ এটি কোন মহাদেশে অবস্থিত? ওশেনিয়া মহাদেশে। মাইক্রোনেশিয়া, নাউরু, নাউরু হচ্ছে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ। গুয়াম, এখানে যুক্তরাষ্ট্রের একটা কারাগার রয়েছে, গোপন কারাগার। পলিনেশিয়া, হাওয়াই, এই হাওয়াইটা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এই হাওয়াইতে 1942 সালে 7ই ডিসেম্বর জাপান বোমা নিক্ষেপ করে। এরপরে আমরা দেখি উপদ্বীপ। আচ্ছা, উপদ্বীপ বলতে আমরা কি বুঝি? ধরেন এটা সাগর, এই সাগরের মাঝখানে একটা দ্বীপ হচ্ছে, সাগরের মাঝখানে একটা অঞ্চলকে আমরা দ্বীপ হিসেবে আখ্যায়িত করি। উপদ্বীপ মানে হচ্ছে একটা জায়গা যেটার প্রায় 3 ভাগের পাশেই জল, তবে 1 ভাগ হচ্ছে স্থল। যেমন আরব উপদ্বীপ বা ইতালি একটা উপদ্বীপ। ঠিক আছে। আপনারা যদি কোরিয়ার কথা চিন্তা করেন, তাহলে কোরিয়া কিন্তু ঠিক এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এইটা হচ্ছে নর্থ কোরিয়া, আর এটা হচ্ছে সাউথ কোরিয়া, তাহলে এটা একটা উপদ্বীপ। কেন? কারণ এর 3 পাশেই হচ্ছে পানি, এটা পুরোটা দ্বীপ না, দ্বীপের মতো। তাহলে এখানে আমরা 5টা গুরুত্বপূর্ণ উপদ্বীপ, একটা হচ্ছে কোরীয় উপদ্বীপ, যেটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নিয়ে গঠিত। ইতালি উপদ্বীপ, ইতালি, ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো। ইতালিতে দুটো ছিদ্রায়িত রাষ্ট্র আছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে সান মেরিনো। একটা হচ্ছে, এরপর হচ্ছে সিনাই, যেটা 1967 সালে মিশর দখল করে নেয়, পরে ক্যাম্প ডেভিড চুক্তির কারণে সেটা আবার মিশর ফেরত পায়। এই সিনাইটাই হচ্ছে মিশরের অংশ, যেটা ত্রিভুজাকৃতি উপদ্বীপ। এরপর হচ্ছে আরব। আরব উপদ্বীপ বলতে সৌদি আরব সহ, এটা হচ্ছে এডেন উপসাগর বা লোহিত সাগর বলতে পারি। আর এখানে হচ্ছে পারস্য, এই যে অংশটা, এদিকেও সাগর, এদিকেও সাগর, এদিকেও সাগর। আর এখানে হচ্ছে সৌদি আরব, ইয়েমেন, ওমান। ঠিক আছে।
কুয়েত, বাহরাইন, তারপর হচ্ছে কুয়েত, কাতার, বাহরাইন, এগুলো। তাহলে যে ভূখণ্ডের তিন পাশেই হচ্ছে জল বা পানি, সেটাকে আমরা বলি উপদ্বীপ। যেটাকে বলা হচ্ছে জাজিরাতুল আরব বা আরবদের দ্বীপ, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। প্রশ্ন আসতে পারে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি, সেটি হচ্ছে পৃথিবী জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ, জাফনা। এই উপদ্বীপটা হচ্ছে শ্রীলঙ্কা অবস্থিত। এখানে একসময় এলটিটিরা বসবাস করতো, তামিল যারা বিদ্রোহীরা ছিল তারা এখানে বসবাস করত। এবং এইখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে এলিফ্যান্ট পাস। যেমন কক্সবাজারে আছে এলিফ্যান্ট ক্রস, আর এখানে আছে এলিফ্যান্ট পাস। প্রশ্ন আসতে পারে এলিফ্যান্ট পাস কোথায় এবং এলিফ্যান্ট ক্রস কোথায়। এলিফ্যান্ট পাসটা হচ্ছে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে, এবং এলিফ্যান্ট ক্রসটা হচ্ছে বাংলাদেশের চিটাং থেকে কক্সবাজারে যাওয়ার পথে একটা বনের মাঝখানে হাতি যাওয়ার জন্য একটা রাস্তা, সেটাকে বলা হচ্ছে এলিফ্যান্ট ক্রস। আচ্ছা, এরপর হচ্ছে প্রণালী। এই প্রণালী, এখানে যে প্রণালীর লিস্টে আছে, এই লিস্টে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী মূলত স্পেন থেকে মরক্কোকে আলাদা করেছে এবং যুক্ত করে হচ্ছে ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। প্রশ্ন এভাবে আসতে পারে যে জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে অথবা কোন দুটি জলরাশিকে একত্র করেছে। এরপরে আসো ডোবার প্রণালী। এটা হচ্ছে ডোবার প্রণালী, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, আর এটা হচ্ছে ফ্রান্স। আর এর মাঝখান দিয়ে একটা পথ আছে, তার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। আর এটার নাম হচ্ছে স্ট্রিট অফ ডোবার বা ডোবার প্রণালী। ঠিক আছে। এরপরে হচ্ছে, এটা হচ্ছে রাশিয়া এবং এটা হচ্ছে আমেরিকার আলাস্কা, এই দুটোর মাঝখানে আর্কটিক সাগর এবং বেরিং সাগর, এই দুটোকে যুক্ত করেছে যে প্রণালী, এটা হচ্ছে আর্কটিক সাগর বা আর্কটিক ওশেন, আর এটা হচ্ছে বেরিং সি। এই দুটোকে যে প্রণালী যুক্ত করেছে এটা হচ্ছে বেরিং প্রণালী। আচ্ছা, কিউবা এবং ফ্লোরিডার মাঝখানে যে প্রণালী সেটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এটি মূলত মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক সাগর এ দুটোকে যুক্ত করেছে। এরপরে হচ্ছে বসফরাস প্রণালী এবং দারদানেলিস প্রণালী। আমরা এখানে এটাকে মনে রাখার জন্য তিনটা জলরাশির কথা মনে রাখবো। এক হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, একটা হচ্ছে মর্মর সাগর, আর একটা হচ্ছে এজিয়ান সাগর। ব্ল্যাক সি কে মর্মর সাগরকে যুক্ত করে হচ্ছে বসফরাস প্রণালী, আর মর্মর সাগরকে এজিয়ান সাগরকে যুক্ত করেছে দার্দানেলিস প্রণালী। এই দুটো প্রণালী কিন্তু অ্যাকচুয়ালি তুরস্কের ভিতর দিয়ে, কারণ এটাও তুরস্ক, এটাও তুরস্ক, আর এটাও তুরস্কের অংশ, এটাও তুরস্কের অংশ। অর্থাৎ পুরো মর্মর সাগরটা তুরস্কের ভিতরে অবস্থিত। অর্থাৎ যদি প্রশ্ন আসে তুরস্ককেই বা তুরস্কের ভৌগোলিক সীমারেখার ভেতরে দুটো প্রণালী আছে, একটা হচ্ছে দার্দানেলিস প্রণালী, একটা হচ্ছে বসফরাস প্রণালী। এরপরে হচ্ছে মহা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরান, আর এটা হচ্ছে ওমান। মূলত ইরান এবং ওমানের মাঝখানে যে প্রণালীটা সেটা হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে, এখানে একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে আবু মুসা দ্বীপ। এরপরে হচ্ছে বাবেল মালদ্বীপ প্রণালী। এটা হচ্ছে এডেন উপসাগর, আর এটা হচ্ছে লোহিত সাগর। আর এই মাঝখানে দিয়ে যে প্রণালীটা চলে গেছে, যেটা ইয়েমেনকে জিবুতি থেকে অথবা ইরিত্রিয়া থেকে আলাদা করেছে, অথবা এশিয়াকে আফ্রিকা থেকে আলাদা করেছে। আর যদি দেশ স্পেসিফিক বলি, তাহলে হচ্ছে ইয়েমেনকে ইরিত্রিয়া এবং জিবুতি থেকে আলাদা করেছে। এরপরে হচ্ছে পক প্রণালী, যেটা শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে, এবং এটা হচ্ছে মান্নার, গালফ অফ মান্নার, মান্নার উপসাগরের সাথে বঙ্গোপসাগরে যুক্ত করেছে। তাহলে আলাদা করছে হচ্ছে ভারতকে শ্রীলঙ্কার কাছ থেকে, আর যুক্ত করছে হচ্ছে মান্নার উপসাগরের সাথে বঙ্গোপসাগরের। আচ্ছা, এটা হচ্ছে নর্থ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াকে জাপান থেকে যে প্রণালী বিভক্ত করেছে সেটাকে আমরা বলি কোরিয়া স্ট্রেট বা কোরিয়া প্রণালী। এর আগে আমরা যখন এশিয়ার আলোচনা করেছি, বিশেষ করে ভারত মহাসাগরের আলোচনা করেছি, সেখানে দেখেছি মালাক্কা প্রণালী কিভাবে কাজ করে এবং সুন্দা প্রণালী কিভাবে কাজ করে। মালাক্কা প্রণালী খুবই ইম্পর্টেন্ট। এশিয়ার যত সামুদ্রিক পথে লেনদেন হয়, পণ্য আনা নেওয়া হয়, অধিকাংশ হচ্ছে মালাক্কা প্রণালীতে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ভারত মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের যে কানেক্টিভিটি মূলত দুটো প্রণালীর মাধ্যমে, একটা হচ্ছে দুটোই হচ্ছে ইন্দোনেশিয়ার মাঝখানে,
একটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে, আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ার মাঝখানে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ এবং সুমাত্রা দ্বীপের মাঝখানে হচ্ছে সুন্দর প্রণালী, এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে হচ্ছে আর এইখানে হচ্ছে সিঙ্গাপুর। পৃথিবীর অন্যতম বৃহত্তম পোর্ট হচ্ছে সিঙ্গাপুর পোর্ট, ব্যস্ততম পোর্ট সিঙ্গাপুর পোর্ট। সিঙ্গাপুর পোর্টে যাওয়ার জন্য যে রাস্তা, সেটা হচ্ছে মালাক্কা প্রণালী। আচ্ছা, এরপরে আমরা দেখি ফরমোজা প্রণালী বা তাইওয়ান প্রণালী। তাইওয়ান এবং চীনের মূল ভূখণ্ডের মাঝে যে প্রণালী, সেটাকে আমরা বলি ফরমোজা বা তাইওয়ান প্রণালী। আচ্ছা, এরপরে আমরা দেখি নদ নদী, একটু বড় হবে, আমি 10 মিনিট বেশি নিব। পৃথিবীর গুরুত্বপূর্ণ নদ নদীর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ নদ নদী হচ্ছে নীল নদ, যেটা একটু আগে বলেছি যে তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ থেকে, তানজানিয়া, উগান্ডা এবং রুয়ান্ডার এখানে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে সেটা এই যে সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখানে আরেকটা নদী আসছে, যেটা হচ্ছে ব্লু নাইল। এই দুটো নাইল একসাথে হয়ে মিশরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এখানে হচ্ছে পোর্ট সৈয়দ, ঠিক আছে, এখান দিয়ে সেটা চলে গেছে। আর এখানে আহ সম্পর্কে বলা আছে কি, এটি পৃথিবীর দীর্ঘতম নদ, নদী না, এটা নদ। কেন নদ? কারণ এর নামের মধ্যেই নদ নদী লুকিয়ে আছে। এটার উৎপত্তি হচ্ছে তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ, প্রবাহিত হয়েছে মূলত, এটা হচ্ছে সাউথ সাইড থেকে এটা নর্থ সাইড দিকে চলে গেছে। এটি মূলত মিশর এবং সুদানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, পতিত হয়েছে ভূমধ্যসাগরে। কায়রোকে নীল নদের তীরে অবস্থিত, এবং নীল নদের মিশরে নীল নদে মিশরের যে বাঁধ, সেটা হচ্ছে আসওয়ান বাঁধ। এরপর হচ্ছে আমাজন নদী। আমরা জানি আমাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা বৃহত্তম নদী, এবং এটা শুধু দক্ষিণ আমেরিকা না, এটা পৃথিবীর বৃহত্তম নদী এবং দীর্ঘতম নদী। বৃহত্তম বলতে কি বোঝায়? বৃহত্তম বোঝায় যে নদীতে বেশি পরিমাণ পানি প্রবাহিত হয়, সেটাকে বলে বৃহত্তম নদী। আর যে নদী দীর্ঘ পথ অতিক্রম করেছে, সেটাকে আমরা বলি দীর্ঘতম নদী। সেই বিচারে পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম নদী হচ্ছে আমাজন, কারণ এখানে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়, আর এটির অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, এছাড়া এখানে আরো চারটা নদীর কথা বলা আছে। এই নদীগুলো আমরা এখানে যদি একটু দেখি, যেমন পামির মালভূমি থেকে যে নদীটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, এই নদীটার নাম হচ্ছে আমুদরিয়া। আমুদরিয়া। এরপরে যদি চিন্তা করি, এই পুরো এরিয়াটা হচ্ছে তিব্বতের মালভূমি। এই তিব্বতের মালভূমি থেকে আমরা যদি দেখি, এখান থেকে একটা নদী বের হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তার মধ্যে সিন্ধু নদী। আর এখানে একটা নদী হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে গঙ্গা নদী হয়ে চলে গেছে, আর পশ্চিম বাংলার উপর দিয়ে সেটা ভাগীরথী হয়ে নেমে গেছে। আর আরেকটা নদী এখান থেকে প্রবাহিত হয়ে অরুণাচল হয়ে ভারত হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র চলে গেছে। আচ্ছা, তাহলে এই যে তিব্বতের মালভূমি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎপত্তি। আর এখান থেকে একটা নদীর উৎপত্তি, তার হচ্ছে ইয়াংসে কিয়াং নদীর উৎপত্তি, যেটা প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। আর এখান থেকে আরেকটা নদীর উৎপত্তি, তার নাম হচ্ছে হুয়াংহো, যেটাকে বলে চীনের দুঃখ। যেমন হচ্ছে কুমিল্লা হচ্ছে, কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী। তাহলে তিব্বতের মালভূমি থেকে মূলত এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলির উৎপত্তি। ঠিক আছে। এরপর হচ্ছে জর্ডান নদী। জর্ডান নদীটা হচ্ছে, এটা হচ্ছে ডেড সি। এখানে হচ্ছে গোলান হাইটস বা গোলান মালভূমি থেকে একটা নদী উৎপন্ন হয়ে এই ডেড সিতে পতিত হয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক। এই ওয়েস্ট ব্যাংকটা মূলত ফিলিস্তিনকে মিন করে এবং জর্ডানের মাঝখানে। ফিলিস্তিন বলতে মূলত দুটো অংশ, একটা হচ্ছে গাজা আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে, দুটো অংশকে মূলত ফিলিস্তিন বলে। তো যে এই গোলান মালভূমি থেকে উৎপন্ন হয়ে ডেড সিতে পরিণত হয়েছে জর্ডান সি। এর 95% পানি আসলে মূলত জর্ডান নদী থেকে আসে। কার পানি? ডেড সির পানি। আর এই ডেড সিটা মূলত, বা জর্ডান নদীটা সিরিয়া, যেমন এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে এটা হচ্ছে লেবানন, এটা লেবানন, সিরিয়া, লেবানন। তবে এই নদীটা এখান থেকে আসছে, সিরিয়ান হাইটস এখানে হয়ে হয়ে এখানে মিশে গেছে অনেকগুলো নদী এবং অনেকগুলো দেশ। তাহলে কোন কোন দেশ কভার করছে? সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের পশ্চিম তীর, ইসরায়েল এবং জর্ডান। ঠিক আছে, এই প্রায় 5টা দেশ কভার করে এটি মৃত সাগরে পড়েছে। এবং এই নদীতে কি হয় না, এই নদীতে কোনো ধরনের জীব অথবা মাছ উৎপন্ন হয় না। এরপরে নদী হচ্ছে মিসিসিপি এবং মিসৌরি নদী। দেখেন, রেড কালারের যে নদীটা আছে, এটার নাম হচ্ছে মিসিসিপি নদী, এটা হচ্ছে প্রধান নদী। আর একটা হচ্ছে ব্লু কালারের যে নদীটা আছে, সেটা হচ্ছে মিসৌরি নদী। তাহলে মিসিসিপি নদীর প্রধান উপনদী হচ্ছে মিসৌরি নদী, এটি যুক্তরাষ্ট্রের প্রধান
নদী এবং উত্তর আমেরিকার একটি দীর্ঘতম নদী। আচ্ছা, এরপরে যদি আমি অস্ট্রেলিয়া মহাদেশে যাই, এইখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে মারে নদী। ঠিক আছে, এই বা মারি নদী, এই মারি নদীর দুটো উপনদী আছে, একটা হচ্ছে মারিমবিজি, সরি মারামবিজি, আর একটা হচ্ছে ডার্লিং। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ডার্লিং নদী কোথায়, মারামবিজি নদী কোথায়, বা উম, মারি নদী কোথায়? তাহলে মারি নদীর উপনদী হচ্ছে ডার্লিং নদী এবং মারামবিজি নদী, এই দুটো নদী একসাথে মারি নদী হয়ে এখানে পতিত হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন মেসোপটেমিয়া পড়েছি তখন সেখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ নদী পড়েছি, একটা হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস। এই দুটো নদী মূলত তুরস্ক থেকে উৎপন্ন। তাহলে তুরস্ক থেকে উৎপন্ন হয়ে একটা নদী এইখানে ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এইখান দিয়ে প্রবাহিত হয়ে এইখানে আইসা এই ইউফ্রেটিস সাথে যুক্ত হইয়া সাতিল আরব নামে পারস্য উপসাগরে পড়ছে। কি নামে? সাতিল আরব নামে। আবার এইখান থেকেই তুরস্কের পর্বত থেকে একটা না একটা নদী হয়ে ইউফ্রেটিস নাম ধারণ করে সিরিয়ার মধ্যে দিয়ে এটা আসছে। এখানে আইসা এটাও একমুখী হয়ে কার সাথে? টাইগ্রিসের সাথে এক হয়ে গেছে। সুতরাং এর দুটো নদীকে আমরা বলি একসাথে সাতিল আরব। এই দুটো নদীর উৎপত্তি হচ্ছে তুরস্কের পর্বতমালা থেকে। এটি সিরিয়ার ভিতর দিয়ে আসছে এবং ইরাকের ভিতর দিয়েও আসছে। দক্ষিণ ইরাকের বসরায়, এটা হচ্ছে দক্ষিণ ইরাকের বসরা। আচ্ছা, আপনার মনে হয় চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে দক্ষিণ ইরাকের বসরা। এই বসরাতে আইসাই দুটো নদী একসাথে মিলে গেছে। আর এই দুই নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো কি কি? বাগদাদ, ফালুজা, কারবালা এবং কুফা। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো হচ্ছে এই দুটো নদীর তীরে অবস্থিত। এরপরে আমরা দেখি ভলগা নদী। ইউরোপের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ভলগা নদী। ভলগা নদীটি আমরা যদি দেখি, এই যে এইখানে ভলগা পর্বত থেকে, বলদাই পর্বত থেকে উৎপন্ন হয়ে সেটা রাশিয়ার ঠিক মাঝখান দিয়ে উৎপন্ন হয়ে এখানে আইসা কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। আর রাশিয়ার ভিতর দিকে এটার মূল প্রবাহটা চলে আসছে এবং এটি হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। আচ্ছা, ইউরোপের আরেকটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দানিউব নদী। এই দানিউব নদীটা মূলত পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পূর্ব দিকে আইসা এখানে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। ঠিক আছে, আর এই যে উৎপত্তি, এটা মূলত জার্মানির ব্ল্যাক ফরেস্ট। তাহলে জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপন্ন হয়ে যে নদীটা দানিউব নদী, জার্মানির ভিতর দিয়ে, অস্ট্রেলিয়ার ভিতর দিয়ে, হাঙ্গেরির ভিতর দিয়ে দানিউব নামেই কৃষ্ণ সাগরে পড়েছে, সেটা হচ্ছে দানিউব নদী। এই নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ দুটো স্থান হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, এবং বেলজিয়াম এবং বেলগ্রেড, বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড। ঠিক আছে, এরপর হচ্ছে জলপ্রপাত। পৃথিবীতে তিনটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত আছে, একটা হচ্ছে অ্যাঞ্জেলস, আর একটা হচ্ছে ভিক্টোরিয়া এবং নায়াগ্রা। এখানে একটু ডিটেলস বলা আছে, আপনারা এটা নিয়ে একটু পড়ে যাবেন। এটা হচ্ছে অ্যাঞ্জেলস জলপ্রপাত, যেটা ভেনেজুয়েলায়। এটা হচ্ছে সেই ভিক্টোরিয়া জলপ্রপাত, এবং এটা হচ্ছে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত, যেটা কানাডা এবং যুক্তরাষ্ট্রের ঠিক সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পৃথিবীতে গুরুত্বপূর্ণ খালের মধ্যে আছে গ্র্যান্ড খাল অফ চায়না। এটা বেজিং থেকে হাংজু এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এটি পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল, প্রায় 1793 কিলোমিটার ধরে বিস্তৃত, এবং এটিকে পৃথিবীর সবচেয়ে বড় খালও হিসেবে অভিহিত করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সুয়েজ খাল। আমরা সুয়েজ খাল সম্পর্কে জানি, এটি মিশরে অবস্থিত। সুয়েজ খাল সম্পর্কে যে তথ্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, কত সালে সুয়েজ খালটা খনন করা শুরু হয় এবং কত সালে খননটা সেটা, এটা কয়েকবার বিসিএস এ আসছে, কয়েকবার। ঠিক আছে, আহ আরেকটা হচ্ছে এটা, কোন খালকে বা কোন খালকে হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয়, অর্থাৎ ইন্ডিয়াতে যাওয়ার মহাসড়ক বলা হয় সুয়েজ খালকে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে পানামা খাল। এটা দক্ষিণ আমেরিকা অবস্থিত, অর্থাৎ উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার যে সংযোগ, মধ্য আমেরিকা, সেই মধ্য আমেরিকা অবস্থিত হচ্ছে পানামা খাল। তবে মধ্য আমেরিকা বলে তো কোনো দেশ নেই, সুতরাং পানামাটা উত্তর আমেরিকায় ধরা হয়। এটি পৃথিবীর গভীরতম খাল এবং এই পানামা খাল আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগর যুক্ত করেছে। ঠিক আছে, এটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকেও পৃথক করেছে। আর এই খালটা খনন কাজ মূলত শুরু করে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং শেষ করেও যুক্তরাষ্ট্র। পানামা খালের পরিকল্পনা 1999 সালে
পানামা খালের যে মালিকানা এটা কিন্তু এখনো যুক্তরাষ্ট্রের হাতে নেই, এটা 1999 সালে যুক্তরাষ্ট্রের পানামার কাছে হস্তান্তর করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি স্থলবেষ্টিত রাষ্ট্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে দাগানো আছে, আপনারা একটু দেখে নেবেন যে এশিয়ার কোন কোন রাষ্ট্রগুলো স্থলবেষ্টিত। সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এশিয়ার রাষ্ট্রগুলো। যেমন এখানে প্রায় আমরা দেখি যে নেপাল নিয়ে প্রশ্ন আসছে, যে প্রশ্ন আসতে পারে এশিয়ার নিচের কোন, এশিয়ার কোন রাষ্ট্রটি হচ্ছে স্থলবেষ্টিত। যেমন মঙ্গোলিয়া সব অনেকবার আসছে, মঙ্গোলিয়া অনেকবার আসছে, নেপাল অনেকবার আসছে, ভুটান অনেকবার আসছে, লাওস অনেকবার আসছে, কাজাখস্তান অনেকবার আসছে। সুতরাং কোন কোন দেশগুলো মানচিত্রে ভালো করে দেখে যাবেন। এখানে ইউরোপের যে দেশগুলো স্থলবেষ্টিত এগুলো একবার পড়ে যাবেন, আমি এগুলোকে হাইলাইট করে দিছি, আপনারা অবশ্যই অবশ্যই এগুলো পড়ে যাবেন। এগুলো স্থলবেষ্টিত এই কারণে, কারণ এরা, এদের আসলে এদের সাথে সরাসরি সমুদ্রের কোনো সংযোগ নেই। আচ্ছা, এরপর যে আফ্রিকার মোট 16টা দেশের দেশের সাথে সমুদ্রের কোনো সংযোগ নেই, এই 16টা দেশ হচ্ছে স্থলবেষ্টিত রাষ্ট্র। আচ্ছা, আর দক্ষিণ আমেরিকার দুটো দুটো রাষ্ট্র জাস্ট অনলি, এই জন্য এটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বলিভিয়া আর একটা হচ্ছে প্যারাগুয়ে, যেটার সাথে সমুদ্রের কোনো সংযোগ নেই। আচ্ছা, ভৌগোলিক উপনাম, পৃথিবীর ছাদ বলা হয় তিব্বতকে বা পামির মরুভূমিকে, বিশ্বের রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক, পৃথিবীর কসাইখানা হচ্ছে শিকাগো, ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হচ্ছে আফ্রিকা, দ্বীপ মহাদেশ হচ্ছে ওশেনিয়া। এখানে আরো কিছু ভৌগোলিক নাম দেওয়া আছে, এটা আমরা মোটামুটি এই লেভেলে এসে সবাই জানি। তো এটাকে আমি জাস্ট দিয়ে দিলাম, এখান থেকে আমি রিড আউট করলাম। ঠিক আছে, তাহলে আহ, এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের যে পৃথিবীর ভৌগোলিক যে গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো আছে, বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য, এগুলা শেষ করার জন্য। আর আপনাদেরকে বলি, আমরা অবশ্যই সিলেবাস অনুযায়ী আপনাদের সবগুলো ক্লাস শেষ করব, হতাশ হওয়ার কিছু নাই। আহ, আর আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে সবসময় জানাবেন, আমরা কোর্স অনুযায়ী আপনাদের সবগুলো ক্লাস আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।